বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে শুভরাত্রি। আজকে একটি মর্মান্তিক ঘটনা ঘটল। বিশ্ব ইজতেমা যে টঙ্গীতে যেটা অনুষ্ঠিত হয়, সেখানে মুসল্লিদের মধ্যে দুই পক্ষের মধ্যে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনায় এই পর্যন্ত আমি যখন ভিডিও করছি তখন 3 জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গিয়েছে। সত্যিকার অর্থে আজকে আমাদের দেশ যে ক্রান্তি লগ্নে দাঁড়িয়ে আছে, যেখানে আমরা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি, আমাদের নিজস্ব ধর্মের সম্প্রীতির কথা বলি, ঠিক সেই মুহূর্তে এই ধরনের দুইটা গ্রুপের মধ্যে বিদ্যমান সংঘর্ষ আমাদেরকে মারাত্মকভাবে, খুবই মারাত্মকভাবে, আমি আবারও বলি, আশাহত করে এবং আমরা এর জন্য যারা দায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি। এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি যেন না হয় তার জন্য সরকারকে আরো কঠোর হওয়ার জন্য আহ্বান জানাই। এবার আমি দ্বিতীয় অংশের আলোচনায় আসি। দ্বিতীয় অংশের আলোচনায় আসবো আমি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, যিনি এখন কায়রো সফরে রয়েছেন। তিনি বিজয় দিবস উপলক্ষে একটি বাণী দিয়েছেন। বিশেষ করে আমি বলবো বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় দল বিএনপির দাবির মুখে উনি একটি রোড ম্যাপ ঘোষণা করেছেন নির্বাচনের, যেটা আমি গতকালকের আলোচনায় বলেছিলাম। সেটা 25 ডিসেম্বর অথবা 26 প্রথমার্ধ। কিন্তু কেন জানি বিএনপি খুশি হতে পারেনি। জনগণ আশা করেছে, আমরা যারা বিএনপিকে সমর্থন করি, বিএনপিকে ভালোবাসি, বিএনপির সমৃদ্ধি কামনা করি, বিএনপির জনপ্রিয়তা অটুট থাকুক এটা মনে প্রাণে বিশ্বাস করি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রকে বিশ্বাস করি, একদলীয় শাসন ব্যবস্থার বাইরে গিয়ে উনি যে ভিন্ন ধারার রাজনীতি শুরু করেছেন তার প্রতি শ্রদ্ধা রাখি। একই সাথে শ্রদ্ধা রাখি আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি, শ্রদ্ধা রাখি আমাদের তরুণ প্রজন্মের অহংকার, তারুণ্যের প্রতীক জনাব তারেক রহমানের নেতৃত্বের প্রতি। সবকিছু ছাপিয়ে একটা প্রশ্ন বারবার এসে যায়, আমরা যারা রাজনৈতিকভাবে, যারা আমরা সহ যারা রাজনীতিকে আমরা লক্ষ্য করার চেষ্টা করি, বিএনপির শীর্ষ নেতৃত্ব এখন জনাব তারেক রহমান সাহেব। তারেক রহমান সাহেবের স্টেটমেন্ট গুলোর সাথে, বক্তব্যগুলো দেওয়ার সাথে বিএনপির শীর্ষ নেতারা যারা বাংলাদেশে অবস্থান করছেন তারা কিন্তু বক্তব্যগুলো কিন্তু মিলছে না, কোথায় যেন হেরফের হয়ে যাচ্ছে। জনাব তারেক রহমান সাহেব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার রোডম্যাপ নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনো উনি কিছু বলেননি। এটার জন্য উনি সাধুবাদ পাওয়ার যোগ্য। তবে অতি উৎসাহী যেটা আজকে তারেক রহমান সাহেব বলেছেন, বিএনপির ভেতরে চাটুকারিতা ভর করেছে, বিএনপির ভেতরে সুবিধাবাদী চক্র ঢুকেছে, চক্রান্তকারী ঢুকেছে, তাদের প্রতি সজাগ থাকতে হবে, তাদেরকে প্রতিহত করতে হবে প্রয়োজনে। আমি সম্পূর্ণ একমত, এটাও আমার বিশ্বাস। জনাব তারেক রহমান সাহেবের এই বিশ্বাসের সাথে আমি পুরোপুরি একমত। আমি চাই খুবই সতর্কতার সাথে বিএনপি তার স্টেটমেন্ট গুলো প্রকাশ করুক। কেন কথাটি বললাম? কথাটি বললাম এই কারণে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জনাব প্রফেসর ইউনূসের বক্তব্যের
পরে তাদের যে প্রতিক্রিয়া হোক সেটা বিচ্ছিন্ন ভাবে বুঝেই নিলাম, ধরেই নিলাম দলীয় ভাবে নয়, কিন্তু বিচ্ছিন্নভাবে বক্তব্যগুলোকে যদি আমরা এক করি, একসাথে গাঁথি, তাহলে আমরা দেখব বিএনপি খুব খুশি হতো যদি নির্বাচনের রোড ম্যাপ না, যদি নির্বাচনের তফসিল ঘোষণা করা হতো। যাই হোক, আমি বিএনপিকে বিনয়ের সাথে অনুরোধ করবো, ওনারা অনেক প্রজ্ঞাবান রাজনীতিবিদ, প্রবীণ রাজনীতিবিদ, ওনারা ওনাদের বক্তব্যগুলোকে সঠিকভাবে উপস্থাপন করবেন, সে আশা আমি এবং বাংলাদেশের 20 কোটি জনগণ রাখে ওনাদের প্রতি। এবার আসি আমি নির্বাচন হতে গেলে যে ফরম্যাটে হতে যাবে, আজকে কিন্তু আমরা দুটি সিগনিফিকেন্ট তথ্য পেলাম। প্রথম একটা তথ্য আসলো উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শাখাউত সাহেবের বক্তব্য থেকে। তিনি আজকে বলেছেন যদি নির্বাচন করতে হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের আয়োজন করবে না, নির্বাচনের আয়োজন করবে কে? তত্ত্বাবধায়ক সরকার। কখন উনি এই কথাটা বললেন? যখন আমাদের মহামান্য হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করলেন পঞ্চদশ সংশোধনী বাতিল করার মধ্য দিয়ে। তার মানে ওনারা বোঝাতে চেয়েছেন এটি একটি বিপ্লবী সরকার, যদিও ওনারা আনুষ্ঠানিকভাবে তখন ঘোষণা দেওয়ার সুযোগ পাননি বা করেননি, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে ওনারা এই দেশের, বাংলাদেশের, নতুন বাংলাদেশের একটা অবিচ্ছেদ্য অংশে ওনারা রূপান্তরিত করতে যাচ্ছেন। তার মানে এই একটা আলাদা সরকার, যেটা সুপ্রিম কোর্টের রেফারেন্সের মাধ্যমে একটা বিশেষ সময়ে বিশেষ বিপ্লবের মাধ্যমে, রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে গঠিত হয়েছে। তাহলে সেই অর্থে যদি আমরা চিন্তা করি, ব্রিগেডিয়ার শাখাওয়াত সাহেবের বক্তব্য সঠিক। ওনারা এই সরকারকে, এই সরকারের দায়িত্ব হবে নির্বাচনী সংস্কারগুলো করে বা অন্যান্য সংস্কার তারা যা করতে চান তা দিয়ে ওনারা একটা তত্ত্বাবধায়ক সরকার, নিয়মতান্ত্রিক অন্য সময়ের যে সরকারগুলো বাংলাদেশে থাকে, চলমান থাকে, ক্রিয়াশীল থাকে, রাজনৈতিক সরকারগুলো, তারা যেমন একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করেন নির্বাচনকালীন, সেরকম একটি সরকার গঠিত হতে পারে। তাহলে এখন আমাদের ভেবে দেখার বিষয়টা নিয়ে আমি পরবর্তীতে আরো বড় আলোচনা করব, এখন একটু মোটা দাগে আলোচনা করিনি। তাহলে বুঝতে হবে যে সেই তত্ত্বাবধায়ক সরকারের কাঠামোটা আবার কেমন হচ্ছে, কোন দিকে যাচ্ছে, কিভাবে হচ্ছে, কারা আসছেন, কারা থাকছেন, বা নির্বাচনের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, সেটা কতটা আমাদের জন্য সফলতা, কতটা ব্যর্থতা, কতটা সুফল বয়ে আনবে, কতটা কুফল বয়ে আনবে, ভাববার বিষয় কিন্তু আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে। কেন দাঁড়াচ্ছে? আমরা নিজেরাই বা বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিশেষ করে এই জায়গায় সরকারকে নিয়ে যাচ্ছে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে। আরেকটি সিগনিফিকেন্ট আমি বিষয় দেখলাম যে প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হচ্ছে। সেখানে দুইজনের নাম আমরা ইতিমধ্যে শুনতে পেয়েছি। একজন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নিজে, আরেকজন সংবিধান সংস্কার কমিটির প্রধান, প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী আলী রিয়াজ সাহেব। সুতরাং ওনাদের কর্মপরিধি কোথায় গিয়ে ঠেকে সেটাও কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষক মহলে আলোচনা হচ্ছে। এটা কোন জায়গায় এটার সমাপ্তি ঘটবে, অথবা এইটা দিয়ে আসলে আমরা কোন পথে এগোচ্ছি সেটাও কিন্তু পরিমাপ করা যাবে। এই দুটি ঘটনা আমি শেষ পর্বে যা আলোচনা করলাম, এগুলো থেকে প্রতীয়মান হয় আগামী দিনের বাংলাদেশ খুবই বেশ স্বাভাবিকভাবে যাচ্ছে বা যাবে, এমনটা ভাবার কোনো কারণ নাই। সাধু, সময় থাকতে সাবধান। রাজনীতির অনেক কঠিন জিনিস, রাজনীতিকে খুবই প্রজ্ঞার সাথে, বুদ্ধিমত্তার সাথে যদি দাবার চালটি দেয়া না যায়, সময় উপযোগী
তুরুপের তাসটা যদি খেলা না যায়, তাহলে রাজনীতিবিদদের হাত থেকে রাজনীতি হাতছাড়া হয়ে গেলে আমরা অবাক হব না। ধন্যবাদ আপনাদের সবাইকে। ভালো থাকবেন। শুভরাত্রি। বাংলাদেশ জিন্দাবাদ।